চিফ অ্যাডভাইজার কি করে চিফ অ্যাডভাইজার হলেন? আপনি কি করে চিফ ইলেকশন কমিশনার হলেন? তখন সংবিধানের কথা মনে ছিল না? পিআরের কথা বললে আপনি সংবিধানের প্রশ্ন তোলেন। গণভোটে যদি বাংলাদেশের জনগণ বলে যে পিআর পদ্ধতি তারা মানে না, অধিকাংশ যদি পিআরের বিপক্ষে যায়, আমরা পিআর চাইবো না। কিন্তু অধিকাংশ জনগণ যদি পিআর চায় তাহলে সব দলকে পিআর মানতে হবে। আপনি যদি হাসিনার সংবিধানই মানেন, তো হাসিনা লাস্ট ইলেকশন করেছে 24-এ, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন ইলেকশন হতে গেলে 29-এ হওয়া লাগবে। আপনি এখনকার ইলেকশন করেন, তখন সংবিধানের কথা মনে থাকে না? ইকুয়াল স্ট্যাটাসে থেকে কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট করতে হয়। সরকারের প্রধান আর দলের প্রধান তো এক হয় না। আপনি সেখানে একটা জয়েন্ট স্টেটমেন্ট করলেন, যার নজির বাংলাদেশের রাজনীতিতে নাই। আপনি বাইরে এসে আপনার প্রেস সেক্রেটারি কনফারেন্স করুন, আর সেই দলের প্রধান আলাদা প্রেস কনফারেন্স করুন, আর দলের সাথে আলোচনা করেছেন, দ্যাট ইজ ওকে। ইলেকশনের তারিখটা আপনি দেশে এসে ঘোষণা করেন। এগুলো আমরা চিফ অ্যাডভাইজারকে বলেছি, এইসব জিনিসগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, এর কোনো জবাব ওনারা দিতে পারেন। এগুলোই প্রমাণ করে যে কেন রাজনৈতিক বা বাইরের কোনো প্রেশারে উনি আছেন। তারপরে ইলেকশন হবে আপনি কোথায়? ফেব্রুয়ারিতে, এখনো 5-6 মাস বাকি। শিডিউল ঘোষণা করবেন আপনি ডিসেম্বরে, সেই সময় আপনি তারিখ ঘোষণা 6 মাস আগে আপনি বলে দিচ্ছেন এই তারিখে হবে। অথচ জুলাই সনদে আলোচনা হলো না, সব দল স্বাক্ষর করলো না। কারণ জুলাই সনদে বলা আছে যে একমত হবে, প্রত্যেকটি দল স্টেক হোল্ডার স্বাক্ষর করবে। সেই সনদের নিষ্পত্তিকৃত ঐক্যমতে আসা বিষয়গুলো ঠিক হয়নি, স্বাক্ষরও করা হয়নি। এর মধ্যে আপনি ইলেকশনের একটা সুনির্দিষ্ট টাইম আপনি বলে দিলেন। মাঝখানে ইলেকশন চিফ ইলেকশন কমিশনার বলে বসলেন যে পিআর পদ্ধতি সংবিধানে নাই, বলেছেন না চিফ ইলেকশন কমিশনার? আমরা এটা তো ঠিক বলেননি আপনি। আপনি চিফ ইলেকশন কমিশনার হিসেবে আপনি আইন সংবিধান জানেন। বাংলাদেশের সংবিধানে ইলেকশন হতে হবে এভরি আফটার 5 ইয়ার্স পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে, এটা আমাদের বিধান। কিন্তু কি পদ্ধতিতে হবে, পিআরে হবে না তাও তো লেখা নেই, সংবিধানে নাই। তা আমি বলেছি মিডিয়ার কাছে যে সংবিধানে এটাও তো নাই যে 26-এ ইলেকশন হইতে হবে। আপনি যদি হাসিনার সংবিধানই মানেন, তো হাসিনা লাস্ট ইলেকশন করেছে 24-এ, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন ইলেকশন হতে গেলে 29-এ হওয়া লাগবে। আপনি এখনকার ইলেকশন করেন, তখন সংবিধানের কথা মনে থাকে না? চিফ অ্যাডভাইজার কি করে চিফ অ্যাডভাইজার হলেন? আপনি কি করে চিফ ইলেকশন কমিশনার হলেন? তখন সংবিধানের কথা মনে ছিল না? পিআরের কথা বললে আপনি সংবিধানের প্রশ্ন তোলেন। এটা একটা ইলেকশন সিস্টেম। আবার একটা বড় দলের লিডাররা বলছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না, সে দেশের মানুষ পিআরও বোঝে না। আমরা ইভিএম তো একটা মেশিনের নাম রে ভাই, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ওর সাথে পিআরের কি মিলাবেন? আমি বাঙালিকে কি হাইকোর্ট দেখাবেন? ওই মোবারক ভাই বলে আরেক বলে পিআর কি খায় না গায়ে মাখায়? এটা কি কোনো পলিটিক্যাল পার্টির লিডাররা বলতে পারে? সেজন্য আমি বলি যে জুলাই সনদ হচ্ছে সেইটা, যে এই 6টা রিফর্ম কমিশন মিলে আমরা যেসব ব্যাপারে একমত হয়েছি, এটাকে লিখিত রূপ দিয়ে, এটাকে আইনি ভিত্তি দিয়ে, এর ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার। উইদাউট জুলাই চার্টার যদি ইলেকশন হয়, আমরা মনে করি এটা সেই ইলেকশন হবে 14, 18, 24-এ যা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 54 বছরে কোন নির্বাচনই 100% কখনো নির্বাচনে ফ্রি ফেয়ার হয়নি। আমরা চাচ্ছিলাম যে এত রক্ত, এত জীবনদান, এত মানুষের কান্না, চোখের পানি, আমরা 52-তে, 62-তে, 71-এ রক্ত দিয়েছি। আমাদের জন্য আর রক্ত দিতে না হয়, আমাদের সন্তানদের জন্য একটা শান্তির সমন্বিত মানবিক বাংলাদেশ রেখে যেতে পারি। সেজন্য এবার অন্তত এত রক্তের বিনিময়ে আমরা একটা রিফর্ম করি, রাষ্ট্রীয় কাঠামোটাকে বদল করে দিয়ে আমরা চলে যাব, আমাদের সন্তানেরা একটি শান্তিময় মানবিক বাংলাদেশ যেন বসবাস করতে পারে। সেটা বাধাগ্রস্ত করা হচ্ছে। সেই কারণে আমি বলবো যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। কিভাবে আইনি ভিত্তি দিতে হবে তা আবার বড় দলের লোকেরা বলেন না, এটা সংবিধান, পার্লামেন্টে আসবে নতুন দল, সেখানে ছাড়া সংবিধান বানানো যায় না, আইন তৈরি করা যায় না, এটার জন্য পার্লামেন্ট প্রয়োজন। আমরা বাংলাদেশের অনেক ইতিহাস দিয়ে বলছি নো, দেয়ার আর 2 অপশন। শেখ মুজিব যখন 70-এ নির্বাচন করেছিল, কিসের ভিত্তিতে করেছিল? 62-তে মার্শাল এসে একবার তো 58-তে আইয়ুব খান ক্ষমতা দখল করলো, 56-এ পাকিস্তানের প্রথম সংবিধান হলো, 62-তে এসে আবার সে সংবিধান কার্যকর স্থগিত হলো। তখন 70-এর নির্বাচনে আর কিসের ভিত্তিতে নির্বাচন হবে? কোনো আইন নাই। দেন বাংলাদেশের আইন বিশেষজ্ঞরা তখন একটা লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স জারি করেছিলেন, যাকে বলা হয় LFO। এই 70-এর LFOর ভিত্তিতে একটা নির্বাচনী আইন বানিয়ে সেই নির্বাচনে শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠ আসন কিন্তু তখন তিনি বিজয়ী হয়েছিলেন। এবং দেশ স্বাধীন হলো, ওই নির্বাচিত সদস্যরা স্বাধীন বাংলাদেশ সংবিধান প্রণীত হয়ে পারে নাই, তারাই গণপরিষদের
দায়িত্ব পালন করে প্রথম সংবিধান ওই গণপরিষদ তৈরি করেছিল, যারা কোনো সংবিধানের ভিত্তির উপরে দাঁড়িয়ে হয় নাই, এলএফের ভিত্তিতে হয়েছিল। ডক্টর কামাল হোসেন ছিলেন সেই সংবিধান প্রণেতাদের একজন। ওটা কি সংবিধানের ভিত্তিতে হয়েছিল? এটা তো অর্ডিন্যান্সের, একটা প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন জারি করে এই অর্ডিন্যান্সটা করা হয়েছিল। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে রেফারেন্ডাম, গণভোটে দিয়ে দেন। গণভোটটা সংবিধান থেকে আপনারা ছিনতাই করেছিলেন। এবার রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আদালতে প্রচেষ্টা চালিয়ে আদালত কিন্তু এবার রেফারেন্ডামকেও বহাল করেছেন, গণভোটটাকেও ফিরিয়ে দিয়েছেন। রাজনৈতিক যে কোনো সাংবিধানিক কোনো ইস্যুতে এখন গণভোট করা, রেফারেন্ডামের সুযোগ আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরশাদ সাহেব নানান পলিটিক্যাল ইস্যুতে, ইভেন তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন জিয়াউর রহমান, সেই ক্ষমতা দল গঠন ইত্যাদি বৈধতার জন্য 77-এ তিনি গণভোট দিয়েছিলেন, মনে আছে? প্রায় 100% ভোট পেয়ে। আমি তখন অনার্সের ছাত্র। তো অপশন ইজ দেয়ার, আছে তো। আপনি খালি পার্লামেন্টের দোহাই দেবেন, বাঙালির হাইকোর্ট দেখাবেন, সংবিধান দেখাবেন। হাইকোর্ট আর এই সংবিধান খেলে আপনার আলমারিতে আছে, আর কারোর কাছে আইন কানুন নাই। এদেশের জনগণ সব বোঝে। ফলে আইনে ভিত্তি দেওয়ার জন্য প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন, রেফারেন্ডাম আমাদের আছে। এই ঐক্যমত্য হয়ে যাওয়ার সংস্কারের পয়েন্টগুলোকে ভিত্তি করে এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের ইস্যুটাকেও আপনি এই গণভোটের ইস্যুতে ঢুকায় গণভোট দেন। সেই গণভোটে আমরা বলেছি প্রধান উপদেষ্টাকে যে গণভোটে যদি বাংলাদেশের জনগণ বলে যে পিআর পদ্ধতি তারা মানে না, অধিকাংশ যদি পিআরের বিপক্ষে যায়, আমরা পিআর চাইবো না। কিন্তু অধিকাংশ জনগণ যদি পিআর চায়, তাহলে সব দলকে পিআর মানতে হবে। ইতিমধ্যেই সার্ভে হয়ে গেছে, দেখছেন তো আপনি, 70% লোক পিআরের পক্ষে, 71% লোক পিআরের পক্ষে। যারা কমিশনে আমরা মতামত দিয়েছি, 25 থেকে 26টা দল আমরা পিআরের পক্ষে, আর 5-7টা দল, বিএনপির সাথে ছোট কয়েকটা দল থাকে তো, একটু লেজু থাকা লাগে, শৈল মাছ থাকলে কিছু পোনা লাগে, ছোট ছোট কিছু পোনা ঘরে, এরা 6-7টা লোক পিআর চায় না। তাহলে আপনি যারা যে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ভোটার, বেশিরভাগ দলকে রিপ্রেজেন্ট করে, আপনি তার কথাকে উপেক্ষা করে কোন চাপের মুখে পিআর দিতে চাচ্ছেন না? সেজন্য আমরা বলেছি গণভোট দেন। গণভোটে যদি জনগণ রায় দেয় পিআর হবে, তো সবাইকে মানতে হবে। যদি বলে লাগবে না, তো আমরা জামাত ইসলামও মেনে নেব, নো কমপ্লেন। তো আমরা তো ডেমোক্রেসি, জনমতের প্রতি শ্রদ্ধাশীল। সেই জন্য আগামী নির্বাচন নিয়ে আমরা এখনো সংশয়ের মধ্যে আছি।